বাংলাদেশের রাজনীতি মানে যেন অস্থিরতা, সংঘাত আর দলাদলি। ক্ষমতার পালাবদল যতটা না নির্বাচনের মাধ্যমেও হয়, তার চেয়ে বেশি হয় উত্তেজনা, আন্দোলন আর হঠাৎ হঠাৎ সংঘর্ষের মধ্য দিয়ে। কিন্তু কেন বাংলাদেশের রাজনীতির দলগুলোর মধ্যে এত দ্বন্দ্ব? এদের মূল পার্থক্য কোথায়? আর এর কোনো সমাধান কি আদৌ আছে? কি হতে পারে সেই সমাধান? আজকের ভিডিওতে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতি একটি বিভক্ত পরিবেশে পরিচালিত হয়েছে। এক দল যখন ক্ষমতায়, অন্য দল তখন রাস্তায়। 1975-এর পর থেকে সামরিক শাসন, 90-এর গণ আন্দোলন, 2007-এর জরুরি অবস্থা, এইসব ঘটনার ফলে দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে এখন আসুন আমরা জেনে নিই এর মূল কী কারণ রয়েছে যার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। প্রথমত, অতিরিক্ত দলীয়করণ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় নিয়ন্ত্রণে চলে যাওয়া। মূলত ধরেন বিএনপি, আওয়ামী লীগ যেসব দল রয়েছে, তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উচিত যখন যেই দল ক্ষমতায় থাকবে তার পক্ষে থাকা, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু নির্দিষ্ট একটা দলকে সাপোর্ট করা শুরু করেছে। তারপর থেকে কিন্তু বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয়েছে। তারপর রয়েছে অসহিষ্ণু রাজনীতি। বিরোধী দলের মতকে দমন করার মতো একটা সংস্কৃতি। ধরুন এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তারা কি করে বিএনপির মতামতকে তারা দমন করার চেষ্টা করে, কোনোভাবেই মত প্রকাশ করতে দেয় না। অথচ আমরা জানি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে সকলের সমান মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। তারপরে যে বিষয়টা রয়েছে ক্ষমতার রাজনীতি। আদর্শ নয়, বরং ক্ষমতা ধরে রাখাই মূল উদ্দেশ্য। রাজনীতির যে আদর্শ রয়েছে, জনগণের সেবা করা, মানুষের সুবিধা অসুবিধা দেখা এবং মানুষের সমস্যাগুলোকে সমাধান করা, এই সব বিষয়গুলো থেকে কিন্তু আমাদের রাজনীতি অনেক দূরে সরে এসেছে এবং তারা ক্ষমতাটাকেই মূল উদ্দেশ্য বলে ধরে নিয়েছে। অথচ রাজনীতির মূল উদ্দেশ্য ছিল আদর্শ, দেশকে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং বিচার ব্যবস্থাকে ধরে রাখা। সুতরাং এই বিষয়টাও কিন্তু রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। এবং আরও একটি বিষয় যদি আমরা দেখতে পাই, তা হচ্ছে অতীতের আক্রোশ। আমরা আমাদের অতীতকে খুব সিরিয়াসলি এখনও নিচ্ছি। যেখানে আমরা বর্তমানে 2025 সালে বাস করছি, সেখানে যুদ্ধাপরাধ, 15ই আগস্ট, 21শে আগস্ট এবং 2004-এর ঘটনা, এসব পুরনো ক্ষত থেকে আমরা মুক্ত হতে পারিনি এখনো। এসব পুরনো ক্ষত থেকে আমরা মুক্ত হতে পারিনি, যার কারণে ওই সব পুরনো ঘটনার র্যাশ ধরে আমরা এখনও নিজেদের মধ্যে যুদ্ধ করে যাচ্ছি, নিজেদের মধ্যে সমস্যা তৈরি করে যাচ্ছি, যা কিনা ওই সব পুরনো ঘটনা অনেক আগেই ঘটে গিয়েছে এবং তার সমাধান হয়ে গিয়েছে। আসুন এই পর্বে আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একটু বিশ্লেষণ করে দেখি। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। দুজনেই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু তাদের নীতিগত পার্থক্য যতটা না রয়েছে, বাস্তবে তার প্রায়শই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে হারিয়ে গিয়েছে। তারা কিন্তু নীতির ঊর্ধ্বে ক্ষমতাকে প্রশ্রয় দিয়েছিল দুটো দলই। প্রথমে আমরা আওয়ামী লীগ নিয়ে আলোচনা করি। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী একটি দল। তারপর হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের বড় উন্নয়ন প্রকল্পের উপর জোর দিয়েছে। পদ্মা সেতু, বাংলাদেশের মেট্রো রেল, এইসব বিভিন্ন বড় বড় প্রকল্পের উপর তারা জোর দিয়েছে এবং তাদের উপর কাজ করেছে। কিন্তু তাদের মধ্যে যে সমস্যাগুলো ছিল, সেগুলো হচ্ছে প্রগতিশীল রাজনীতির বুলি থাকলেও সমালোচকদের দমন এবং দলীয় নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযোগ। এক হচ্ছে তাদের বিরুদ্ধে যারা সমালোচনা করত। আমরা জানি প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ দিক থাকবেই, আর সেখানে সমালোচনা হতেই পারে, কিন্তু তারা যারা সমালোচনা করেছে তাদেরকে কঠিনভাবে দমন করেছে এবং কি তাদেরকে হত্যা, খুন, গুমের মতো ঘটনাও ঘটেছে, যার কারণে আমরা আয়নাগরের মতো বিভৎস কিছু বিষয় আমরা দেখেছি বিগত বছরগুলোতে। এবং এই মুহূর্তে যদি আমরা বিএনপি নিয়ে আলোচনা করি, 1980-র দশকে জন্ম নেয় বিএনপি দল। বহুদলীয় গণতন্ত্রের কথা বলে তারা। মূলত বিএনপি একটা বহুদলীয় জোট এবং তারা মূলত গণতন্ত্রের কথা বলে। ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট রাজনীতিতে সক্রিয়।
ইসলামপন্থী যেসব রাজনীতি আছে তাদের সাথেও কিন্তু বিএনপির একটা সক্রিয় যোগ রয়েছে এবং তাদের যেসব অভিযোগ রয়েছে দলীয় দুঃশাসন, দুর্নীতি, অসহিংস আন্দোলনের অভিযোগ, তো তাদের মধ্যে রয়েছে দুঃশাসন, তাদের শাসন ব্যবস্থা কিন্তু সঠিক ছিল না এবং সেখানে অসংখ্য দুর্নীতি এবং লুটতরাজের অভিযোগ ছিল, যে বিষয়গুলো আমরা এখনও বিএনপির প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে দেখতে পাই। অসংখ্য মামলা এখনও তার বিরুদ্ধে হয়তো আছে এবং কিছু মামলা থেকে বর্তমান সরকার তাকে নিষ্পত্তি দিয়েছে। এবং তাদের বিরুদ্ধে আরেকটি যে গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে তা হচ্ছে সহিংস আন্দোলন। সহিংস বিষয়টা হচ্ছে হিংসা, মারামারি, খুনাখুনি। সেই সময় আমরা দেখেছি তারা হরতাল, মারামারি, খুনাখুনি সহ বিভিন্ন সহিংস বিষয়ের সাথে তারা জড়িয়ে পড়েছিল। এই বিষয়গুলো কিন্তু কখনোই রাজনৈতিক দলের মধ্যে থাকার কথা ছিল না। আর এই বিষয়গুলো যখন তাদের দুটি দলের মধ্যে, বাংলাদেশের প্রধান দুটি দলের মধ্যে যখন এই টাইপের প্রবলেমগুলো চলে এসেছে, তখনই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সমস্যা তৈরি হওয়া শুরু হয়েছিল এবং যার প্রভাব পড়েছে দেশের সাধারণ মানুষের উপর। সাধারণ মানুষ হচ্ছে আমি এবং আপনি, আমরা হচ্ছে সাধারণ মানুষ, এর পরিণাম ভোগ করি আমি এবং আপনি। এছাড়াও বাংলাদেশে কিন্তু কয়েকটি ছোট ছোট দল রয়েছে, তার মধ্যে রয়েছে জাতীয় পার্টি, জামাতে ইসলাম এবং নতুন দল আমরা দেখতে পাই নাগরিক পার্টি এবং এনসিপি, যা হচ্ছে ছাত্র এবং জনতার 2024 সালে শেখ হাসিনাকে হটানোর পর যে নতুন দল তৈরি হয়েছে তা হচ্ছে এনসিপি। এবং এই দলগুলো এখনও তাদের বিস্তার তেমনভাবে করতে পারেনি। তাদের হয়তো কয়েকজন দলীয় নেতা রয়েছে, কিন্তু পুরো দেশে তাদের ক্ষমতা এবং বিস্তার তারা এখনো পুরোপুরিভাবে করতে পারেনি। কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে, নতুনদেরকে সুযোগ দিতে হবে, তাহলেই কিন্তু রাজনীতিতে একটা সাম্য অথবা ব্যালেন্স তৈরি হবে। আসুন এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের এই যে বিগত আমরা যেসব অস্থিরতাগুলো দেখেছি, এই অস্থিরতার ফলে আমাদের কি ধরনের প্রভাব পড়েছে বাংলাদেশের উপর। এক নম্বর হচ্ছে রাজনৈতিক অস্থিরতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, একটি দেশের সাধারণ সিভিলিয়ান। বারবার হরতাল, অবরোধ, সহিংসতা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। প্রত্যেকবার যখন আমরা মারামারি এবং হরতাল ডাক দিই, বাংলাদেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। আমরা এমনিতেও কিন্তু একটি নিম্ন এবং উন্নয়নশীল একটি দেশ, আমাদের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হলে আমরা কিন্তু সেটা কাটিয়ে ওঠা অনেক বেশি কঠিন। তরুণদের মধ্যে রাজনৈতিক বিতৃষ্ণা তৈরি হয়। আমরা জানি এই যে তরুণরাই কিন্তু একটি দেশের আগামী দিনের সম্পদ। তরুণরা যখন রাজনীতিতে আসবে, তরুণরা যখন কথা বলবে, তখন কিন্তু একটি দেশ খুব দ্রুত সামনে এগিয়ে যাবে। কিন্তু এই যে মারামারি, খুনাখুনি, হানাহানি, এসবের ফলে কি হয়? তরুণরা রাজনীতি থেকে দূরে সরে যায়, তাদের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হয়। অন্যতম আরেক প্রবলেম হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরাও অনাস্থা প্রকাশ করে। যখন আমাদের দেশে বিদেশি বিনিয়োগকারী না আসবে, তখন কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়বে। তাই এই সব প্রবলেমের ফলে কিন্তু আমাদের দেশে বিদেশি বিনিয়োগকারী কমে যায়, যেটা আমরা বিগত বছরগুলোতেও দেখেছি। এর ফলাফলে আমরা কারাভোগ করি সাধারণ মানুষ। আসুন এখন আমরা আলোচনা করব এর সমাধান কি হতে পারে। আমরা জানলাম এতক্ষণ পর্যন্ত কারা এই সমস্যা তৈরি করছে এবং কিভাবে সমস্যা তৈরি করছে, এবং এই সব সমস্যার ফলে আমাদের সাধারণ জনগণ কী সব অসুবিধাগুলো ভোগ করছে এবং তাদের মধ্যে কি পরিমাণ সমস্যা তৈরি হচ্ছে, কারণ আমরাই তো এর ফলাফল ভোগ করছি। কারণ কথা হচ্ছে আমরা এটা কীভাবে সমাধান করতে পারি। এর সমাধান সহজ নয়, কিন্তু অসম্ভব না। কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে হবে আমাদেরকে। প্রথম হচ্ছে বাইনারি রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। বাইনারি রাজনীতি বলতে দুদলীয় রাজনীতি। বর্তমানে দুইটা প্রধান দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। এর বাইরেও আমাদেরকে অন্যান্য যেসব দল রয়েছে বাংলাদেশে, যেমন জামাত পার্টি, নাগরিক পার্টি এবং এনসিপি, ছাত্র জনতা পার্টি, এদেরকেও কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে, সকলের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। শুধু একজোটেও একটা দল ক্ষমতায় এসে তাদের ইচ্ছামতো ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। তারপর হচ্ছে দলীয় হিংসা বন্ধ করে রাজনৈতিক সংলাপকে উৎসাহিত করতে হবে। যেমন আমি দলের ক্ষমতায় গেলাম, আমি দেশটা আমার বাপের হয়ে গেছে, এমন একটা চিন্তাধারা কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাই। এই যে দলীয় যেসব হিংসা বন্ধ করতে, আমি বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে মারে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপিকে মারে,
তো আমরা যে দলই ক্ষমতায় আসুক, আমরা এক দল অপর দলকে সাপোর্ট করতে হবে। কেননা আপনি ক্ষমতায় আছেন ঠিক আছে, কিন্তু আমাদের দুজনের উদ্দেশ্য কিন্তু একই, আমরা জনগণের সেবা করতে চাই, আমরা বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশকে উন্নয়ন করতে চাই। তাই এটা হবে একজন অপরজনকে সহায়তা করতে হবে। তারপরে যে অন্যতম সমাধানটা হতে পারে স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও প্রশাসন নিশ্চিত করতে হবে। যেমন নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং প্রশাসন, এই তিনটা ক্ষেত্রকে কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। যদি নির্বাচন কমিশন স্বাধীনতা না পায়, তাহলে সেই আওয়ামী লীগ আমলের মতো হবে, রাতের আধারে ভোট হয়ে যাবে, জনগণ তাদের ভোট দিতে পারবে না এবং দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। তার ফলে কি হবে? মারামারি, খুনাখুনি, দুর্নীতি, সব কিছু কিন্তু আবার সেম হয়ে যাবে। তাই নির্বাচন কমিশন, বিচার কমিশনকে স্বাধীনতা না দিলে কি হবে? আওয়ামী লীগের একজন এসে একজনকে খুন করলো, আপনার নেতা ফোন দিল, ও তো আমার দল, ওরে ছেড়া দিন, তো দেশে কি হবে? সাধারণ আমি আর আপনি এর ফলাফল ভোগ করবো। তাই দেশের অস্থিরতা দূর করতে হলে নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও প্রশাসনকে স্বাধীনতা দিতেই হবে। তারপর আমরা এর সমাধানের জন্য যেসব গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে পারি তা হচ্ছে তরুণদেরকে রাজনৈতিক সচেতনতা বাড়ানো। আমি আগেও বলেছি, তরুণরা যখন রাজনীতিতে আসবে তখন কিন্তু বাংলাদেশ কিন্তু বুলেট গতিতে সামনে আগে যাবে, কারণ তরুণদের মাথায় রয়েছে নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা, আইডিয়া। তারা যখন সেসব আইডিয়াগুলো প্রয়োগ করবে তখন কিন্তু বাংলাদেশ উন্নয়ন হতে শুরু করবে। এবং তরুণদের মধ্যে যেসব নেগেটিভিটি, যেমন মনে করেন ক্ষমতার দখল, ক্ষমতার অপব্যবহার এবং টাকা পয়সা লুটপাট, এইসব বিষয়গুলোর প্রবণতা তাদের মধ্যে একটু কম থাকে। তো তাদেরকে যখন আপনি ক্ষমতায় নিয়ে আসবেন তখন কিন্তু তাদের সর্বশক্তি দিয়ে তারা একটা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। পরিশেষে 10 কথার এক কথা হচ্ছে, বাংলাদেশের রাজনীতি যদি সত্যিকারের জনগণের জন্য হয়, সত্যিকারের আমার আপনার জন্য হয়, তাহলে দল নয়, আগে হবে দেশ। দলের কথা চিন্তা করার আগে আপনি দেশের কথা চিন্তা করবেন, দেশের মানুষের কথা চিন্তা করবেন। এই কাজটা করলে আপনার দলের কতটুকু ক্ষতি হবে না আপনার দেশের জনগণের কতটুকু ক্ষতি হবে। আপনি হয়তো 10 টাকা চাঁদা নিয়ে আপনার দলকে একটু ডেভেলপ করলেন, কিন্তু ওই 10 টাকা যখন একজন সাধারণ মানুষের কাছ থেকে নেবেন, তার কি পরিমাণ ক্ষতি হবে এবং এটার প্রভাব সাধারণ মানুষের উপর কিভাবে পড়বে, এটা আগে আপনাকে ভাবতে হবে। আর পরিবর্তনটা হোক আমাদের চিন্তা থেকে, আমাদের চিন্তাধারাকে আমরা পরিবর্তন করি, তাহলে পরিবর্তনটা শুরু হবে। আমরা যদি প্রশ্ন করি তবেই কিন্তু উত্তর আসবে, প্রশ্ন করতে হবে আমাদেরকে। আর আপনি কি মনে করছেন এই মুহূর্তে আমার এই পুরো ভিডিওটা দেখার পর? আপনার ধারণা কি? এই রাজনৈতিক অস্থিরতা কিভাবে শেষ হতে পারে, এর সমাধান কি হতে পারে? নিচে কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, অথবা আপনি আমার সাথে একমত কিনা। আমি আমার যেসব সমস্যাগুলোর সমাধান তুলে ধরেছি, যদি এর বাইরেও আপনার কাছে নতুন কোনো আইডিয়া থাকে, আপনি কমেন্ট করে নিজের মতামত তুলে ধরুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে নিয়মিত পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীকাল ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।